ওকে, তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আর 4 নম্বর ক্লাস আজকে আমরা যা শিখব তার আগে একটু পূর্বের আলোচনাকে রিভিউ করে নিই। পূর্বে আমরা শিখেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে এবং ক্যান্ডেল অ্যালগোরিদমের মাধ্যমে, অর্থাৎ ক্যান্ডেল অ্যালগোরিদমের সব কিছু শিখিনি, শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল এবং ট্রিপল ক্যান্ডেলগুলোর মাধ্যমে কিভাবে আমরা মার্কেটের মুভমেন্ট বুঝতে পারি এই জিনিসটা শিখেছিলাম। তারপরে আমরা সেকেন্ড ক্লাসে এসে 5 to 5 ব্লকের মাধ্যমে কিভাবে ওয়ার্ক করা যায় সেটা শিখেছিলাম। তো প্রত্যেকের জন্য লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল, এই হোমওয়ার্কটা একজন পাঠাইছে, বাকি কেউ আর পাঠায়নি। আচ্ছা, সেটা হচ্ছে যে মার্কেট প্রেডিকশন। 2 নম্বর ক্লাসেও মার্কেট প্রেডিকশন নিয়ে কথা হয়েছে। 3 নম্বর ক্লাসে গতকালকে মার্কেট প্রেডিকশন নিয়ে যে 5 to 5 ব্লক নিয়ে কথা হয়েছে, আমি বলেছিলাম এভাবে যে যে যতগুলো পারে সর্বোচ্চ 30টা, অর্থাৎ আমরা চেষ্টা করব 30 দিনের মার্কেট প্রেডিকশন করে 5 to 5 ব্লক করার। যে 30টা জায়গায় যদি আমরা ব্লক করি তাহলে আমরা বুঝতে পারবো যে 30টার মধ্যে প্রতিটাতে যদি আমরা 10টা বা 15টা করে ব্লক করি, তো টোটাল 30 দিনে যে আমাদের 150 ট্রেড হবে, এই 150 ট্রেডের মধ্যে টোটাল প্রফিট কয়টা, লস কয়টা, তাহলে বুঝতে পারবো। অর্থাৎ আপনি 30টা জায়গা থেকে করবেন, তাহলেই 30 দিনেরটা হয়ে যাবে। তো একটা বা দুইটা করলে কিন্তু বোঝা যাবে না, কারণ একটা বা দুইটা করলে কি হবে, আপনার যেটা ঘাটতি আছে আপনি ওটাও বুঝতে পারবেন না, বোঝার যে গ্যাপ। আর সেকেন্ড যেটা হইলো যে একদিন প্রফিট একদিন লস, একদিন প্রফিট একদিন লস, প্রতিদিন তো আর প্রফিট হবে না আর প্রতিদিন লসও হবে না। সেক্ষেত্রে যেমন এই যে একটু আগে একজন মেসেজ করলো না, মেসেজের রিপ্লাই দিয়ে আসলাম হোয়াটসঅ্যাপে, একটু দেখাই। ওনার নাম হচ্ছে আকাশ নোমান। উনি কিছুদিন আগেই এই গত এর এর আগের যে ব্যাচ সেইটাতে উনি হচ্ছে আমার সাথে অ্যাড হয়। এই যে ওনার সাথে কমিউনিকেশন কিন্তু আমার বেশি দিনের না, আগস্টের 6 তারিখ থেকে নাকি না, ও এটা হচ্ছে ওনার হচ্ছে 9 মে থেকে কমিউনিকেশন, 9 মে থেকে কমিউনিকেশন। আর তারপরে উনি আমার ওই কোর্স করার পরে লাস্ট উনি এই যে প্রফিট তোরা কিন্তু রেগুলার এখন শুরু করে দিছে। এবং উনি কোন সেটআপটাকে ইউজ করতেছে দেখেন, এই সেটআপটাকে ইউজ করতেছে এবং এই সেটআপটাকে ইউজ করতেছে। এবং এই যে প্রফিটের স্ক্রিনশটগুলো পাঠাচ্ছিল, আবার একদিন লস করে ফেলছে অনেক বড় একটা অ্যামাউন্ট, $80। মন ভেঙে গেছে, হ্যাঁ, মেসেজ করছে, তারপরে আবার উইথড্র করছে, সেটার মেসেজ আমি বলে দিচ্ছি যে সাথে সাথেই উইথড্র হবে। আজকে আবার এই যে কত $10 ইয়ে করে $22 হয়েছে, বললাম যে ঠিক আছে প্রফিটটা তুলে নেন। আবার এর আগের দিনে এই যে $10 থেকে $20, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে উনি এখন অলরেডি বুঝে গেছে যে কিভাবে আমার এখান থেকে টাকাটা বের করতে হবে, যে লস হবে প্রফিট হবে এখান থেকে কিভাবে বের করে নিতে হবে। ঠিক আপনারাও বুঝে যাবেন। মেইন ম্যাটারটা হচ্ছে যে প্র্যাকটিসে আসতে হবে এবং মিনিমাম আমি তাদেরকে বলছি যারা সাকসেস হওয়ার জন্য চেষ্টা করতেছেন। গতকালকে যে ক্লাসটাতে দেখাইছি যে স্ট্র্যাটেজিটা, এটা কোনো কঠিন জিনিস না, একদমই সহজ জিনিস। এইটাকে 30টা আপনি ট্রায়াল দেন, 30টার মধ্যে টোটাল 10টা করে ধরেন, যে 10টা করে 30টা পেজ, সেক্ষেত্রে আপনার 300 ট্রেড হবে। আপনি 300 ট্রেডের মধ্যে আপনি দেখেন যে আপনার কয়টা উইন হয় কয়টা লস হয়। আচ্ছা, আজকে আমরা এসএমসির প্রাথমিক অবস্থা নিয়ে আলোচনা করব। এসএমসির প্রাথমিক অবস্থা, এই সবগুলো টপিক আমরা কভার করব, কিন্তু এদিক দিয়ে সিরিয়ালি না, ভিন্ন ভিন্নভাবে, যেটার সাথে যেটা যায় সেটার সাথে সেটা যাবে। এবং শেষে আমি সামারি করে দিব যে এই টপিকগুলোর কোনটা কোনটা আলোচনা হয়েছে, কোনটা হয়নি এবং কোনটার সাথে কোনটা রিলেটেড। প্রতিটা ক্লাস একটার সাথে আর একটা রিলেটেড হবে, ওকে। তো এখানে কিন্তু আমি বেসিক লেভেল নিয়ে খুব একটা আলোচনা করি নেই, বেসিক লেভেলে কিন্তু যাইনি। সেক্ষেত্রে দুইজন জয়েন করার জন্য ওয়েট করতেছে। ওকে, নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে। আর আমার হাতে ক্লিক করে কেটে গেছে, বাই দ্য ওয়ে। আবার স্ক্রিন শেয়ার করে দিয়েছি, এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি।
ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন এবং আমাকে শুনতেও পাচ্ছেন, তো আমরা চলে যাচ্ছি ক্লাসে সরাসরি। এবং আজকেই লাস্ট, এরপরে পাবলিক গ্রুপে আর কোনো ক্লাস লিংক দিব না। এরপরে থেকে যারা শুধু অ্যাডমিটেড তারাই শুধু ক্লাস করবে, আজকেই লাস্ট ক্লাস। এরপরে আর কোনো, আমি বলেছিলাম যে সবার জন্য 2টা ক্লাস ফ্রি করে দিব, পরে সবাই রিকোয়েস্ট করেছিল তো 3টা, এবং আজকেও সব অনেকেই রিকোয়েস্ট করছে যে এই জন্য 4টা করে দিছি। সো বেসিক আলোচনা মোটামুটি শেষ, আমরা এখন অ্যাডভান্স লেভেলে ঢুকে যাব আগামীকালকে থেকে, এবং টোটালি ইন্ডিকেটারগুলোর সেট আপ এবং স্ট্র্যাটেজি সেট আপগুলো সম্পর্কে জানবো, এবং প্রতিটা স্ট্র্যাটেজি সেট আপে কয় মিনিটের ক্যান্ডেল সেট আপ, কয় মিনিটের কি সেট আপ, সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রতিটা সেট আপের জন্য জিনিসগুলো ভিন্ন ভিন্ন হবে। তো আমরা একটু অর্ডার ব্লকের প্রাথমিক আলোচনাগুলো আজকে করে ফেলবো, এবং গত দিনের যে হোমওয়ার্ক আছে যারা জমা দেননি হোয়াটসঅ্যাপে তারা অবশ্যই জমা দিবেন। আর যে দিছিলেন একজন, আপনি আরও কয়েকটা করবেন, মিনিমাম 30টা মিনিমাম করলে আপনার একটা কনফিডেন্স আসবে। আর যদি না করেন তাহলে যেটা হবে কি, ওইভাবে কনফিডেন্স গ্রো হবে না। একটা দুইটা করে কখনোই কনফিডেন্স গ্রো হবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনার ভুলটা কোন জায়গায় হচ্ছে। সো এইটা বোঝার জন্য হলেও আপনাকে অনেকগুলো করতে হবে। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি অর্ডার ব্লকের শিটে। অর্ডার ব্লক, ওকে। ছোট্ট একটা জিনিস আমরা বুঝবো, এখানে ডার্ক ক্লাউড কভার নামে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি। ডার্ক ক্লাউড কভার আমি শিখেছিলাম ইন্ডিয়ান ইসাক স্যারের কাছ থেকে। ইসাক স্যারকে মনে হয় সবাই চিনেন, মোস্ট পপুলার এবং আমার একজন ফেভারিট পারসন। অনেক রাগী মানুষ, কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলেই খেপে যায়, কিন্তু অনেক ভালো একজন টিচার। তো এখানে আমরা ডার্ক ক্লাউড কভারের 3টা পেজ আছে, এই 3টা পেজ নিয়ে কথা বলে তারপরে অর্ডার ব্লকে চলে যাব। তো ডার্ক ক্লাউড কভার জিনিসটা কি আসলে? ডার্ক ক্লাউড কভার জিনিসটা হচ্ছে যে রেজিস্ট্যান্সকে, বা যখন কিনা কোনো ট্রেন্ডে ব্রেকআউট ঘটে, তো এটার সাথে যেহেতু আমাদের অর্ডার ব্লকের তেমন কোনো সম্পর্ক নাই, এই আলোচনাটা আমরা পরের ক্লাসে করব। আমরা অর্ডার ব্লকে চলে যাই আজকে, যেহেতু অর্ডার ব্লকের প্রাথমিক ক্লাস, এবং এটা কিন্তু অলমোস্ট একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি, তো এটাতে আমরা পরে যাব। এটাতে আগে যাই। অর্ডার ব্লক, একটা মার্কেট চলতে চলতে 3টা জিনিস, সরি 4টা জিনিস ঘটে। একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস বলে সম্পর্কে মনে রাখবেন, ব্রেক অফ স্ট্রাকচার। একটা আরেকটাকে বলে সিএইচও সিএইচ। সিএইচও সিএইচ মানে হচ্ছে সেন্স অফ ক্যারেক্টার, সিএইচও সিএইচ। তারপরে একটা হচ্ছে অর্ডার ব্লক। এই 3টা জিনিস। আর একটা জিনিস আছে, সেটা হলো এফভিজি, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই 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 4টা সেট আপ, এই 4টা যদি একসাথে কেউ বোঝে, এমনিতেই তো ক্যান্ডেল অ্যালগোরিদম, সাপোর্ট রেজিস্ট্যান্স, ওগুলো তো বাংলা কথা, ওগুলো তো চিরাচরিত সত্য, ওগুলো তো আছেই। তার সাথে এই জিনিসগুলো যদি কেউ বোঝে, তাহলে তার জন্য আমার মনে হয় যে এই মার্কেটটা পান্তাভাত হয়ে যাবে। কিন্তু তারপরেও তারা মাঝে মধ্যে লস করবে। কেন লস করবে? লস করবে হচ্ছে মার্কেটের মুভমেন্ট খারাপ হওয়ার কারণে। জাস্ট মার্কেটের মুভমেন্ট খারাপ হওয়ার জন্য তারপরও লস করবে, কিন্তু সেটা সে রিকভার করতে পারবে। কিন্তু মার্কেটের মুভমেন্ট খারাপ ছাড়া সে যদি নিউজ রিলিজ, মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করে, তাহলে তার উইনিং রেশিও 80%, 90%-এ থাকবে। আচ্ছা, তাহলে এইটা আমাদেরকে রপ্ত করতে হবে, মুখস্থ করলে হবে না, রপ্ত করতে হবে। আমরা বোঝার চেষ্টা করি প্রথমত অর্ডার ব্লককে কীভাবে ফাইন্ড আউট করব। অর্ডার ব্লককে ফাইন্ড আউট করার জন্য সর্বপ্রথম সেরা সূত্র হচ্ছে যে আমরা দেখব কোনো একটা মার্কেট, সেটা আপেও যাইতে পারে, ডাউনও যাইতে পারে। আমরা আগে বুলিশ মুভমেন্টকে দেখি, তারপরে বিয়ারিশ মুভমেন্টকে দেখব। প্রথমত একটা মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, যাওয়ার পরে মনে করেন 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর, বা এদিকে 1000টা ক্যান্ডেল থাকুক, এই ক্যান্ডেল এখানে শেষ হয়ে গেছে, তারপরে একটা ক্যান্ডেল হয়েছে, সেটার মাঝামাঝি, অর্থাৎ এই ক্যান্ডেলের মাঝামাঝি, এই ক্যান্ডেলের তার পূর্বের ক্যান্ডেলের উইক পয়েন্ট চলে আসছে। মাঝামাঝি একটু বেশিও হইতে পারে, একটু কমও হইতে পারে, নো ইস্যু, কিন্তু আমাদের টার্গেট থাকবে মাঝামাঝি, ঠিক আছে। আর দ্বিতীয়, তার পরের যে ক্যান্ডেল, সেটাও কি হবে, এটার মাঝামাঝি আসবে, নিচেও যাবে না, উপরেও যাবে না, অর্থাৎ দুইটা মোটামুটি যদি সমান থাকে তাহলে তো মাশাল্লাহ। আর যদি সমান না থাকে, একটু ছোট বড় হয়, তাও সমস্যা নেই, মাঝামাঝি আসবে। যদি এই মাঝামাঝি আসে, তাহলে এই মধ্যের এই ক্যান্ডেলের উইক, হায়ার উইক আর লোয়ার, এই হায়ার এবং লোয়ার পজিশন, এই টোটাল পজিশনটাকে বলে হচ্ছে অর্ডার ব্লক। এটাকে বলে অর্ডার ব্লক। এটা হচ্ছে কি, বুলিশ অর্ডার ব্লক। অর্থাৎ অর্ডার ব্লক এইখানে হয়েছে মানে এইটার নিচে মার্কেট এখন যাবে না।
কতক্ষণ উপরে থাকবে সেটা আমরা বুঝতে পারবো এফভিজি সেন্স অফ ক্যারেক্টার ব্রেক অফ স্ট্রাকচার বোঝার পরে বলে দিতে পারবো যে এখান থেকে মার্কেট কতক্ষণ উপরে থাকবে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা 2 মিনিট, সেটা ওইটা দেখার পরে বলে দিতে পারবো। আমরা সর্বপ্রথম বুঝলাম যে এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, ক্লিয়ার? এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। এবার আমরা যদি বিয়ারিশ অর্ডার ব্লকে যাই তাহলে বিয়ারিশ অর্ডার ব্লকটা দেখতে হচ্ছে এরকম, এইটার উল্টা ঘটনা। অর্থাৎ মার্কেটে প্রথম একটা ক্যান্ডেল উঠছে, দ্বিতীয় ক্যান্ডেলটার অর্ধেক পর্যন্ত, এই যে এখানে যেমন অর্ধেক, এখানেও অর্ধেক বা একটু বেশি বা একটু কম, কোনো সমস্যা নেই, উঠছে। তারপরের যে ক্যান্ডেল সেটাও একই অবস্থায় হয়েছে। তাহলে এইটা হলো একটা অর্ডার ব্লক জোন, মানে এখান থেকে মার্কেট উপরে যাবে না, নিচে যাবে। কতটুকু নিচে যাবে সেটা আমরা এখনই বলতে পারবো না, এখানে আমরা ব্রেক অফ স্ট্রাকচার এবং সিএইচ ও সিএইচ দেখার পরে বলতে পারবো। আচ্ছা, দ্বিতীয় পেজে চলে গেলাম, একবারে এটাতে আসি। একটা অর্ডার ব্লক ভ্যালিড এবং ইনভ্যালিড হতে গেলে যে ফর্মুলা সেটা হচ্ছে, প্রথমেই আমি বলেই ফেলছি অলরেডি, তারপরও এখানে উদাহরণস্বরূপ একটু দেখাই। সেটা হচ্ছে যে একটা ভ্যালিড অর্ডার ব্লক, এইটা হলো ভ্যালিড অর্ডার ব্লক। কেমন? এটার উইক এই পর্যন্ত, এটার উইকটা এই পর্যন্ত, আর এটা হলো ইনভ্যালিড অর্ডার ব্লক। এটার উইকটা ঠিক জায়গায় আছে, কিন্তু এই যে দেখেন তার পূর্বের ক্যান্ডেলের উইকটা লম্বা হয়ে নিচে নেমে গেছে, অর্থাৎ এইটাকেও ক্রস করে নিচে চলে গেছে, সেক্ষেত্রে হবে না। এই উইকটা যদি লম্বা এই পর্যন্তও হয় তাও আমরা অর্ডার ব্লক নিতে পারি, এই পর্যন্ত হয় নিতে পারি, মাঝামাঝি হইলে একদম বেটার হয়, ক্লিয়ার? তো এইটা হলো ভ্যালিড অর্ডার ব্লক, এইটা হলো ইনভ্যালিড অর্ডার ব্লক, অর্থাৎ এইটা কিন্তু অর্ডার ব্লক নয়, আর এইটা কিন্তু অর্ডার ব্লক 100%, ঠিক আছে? দুইটার পার্থক্য আমরা বুঝে গেলাম। তাহলে একটা অর্ডার ব্লক হইতে গেলে মিনিমাম 3টা ক্যান্ডেল লাগে, এবং এইটাকে আবার ভ্যালিড করার জন্য আরও একটা ক্যান্ডেল লাগে। কি ক্যান্ডেল? সেটা হচ্ছে তার পরের ক্যান্ডেলটা, এই যে এইটা 1 2 3, এই তিনটা মিলে অর্ডার ব্লক তৈরি হয়েছে। এটা ভ্যালিড অর্ডার ব্লক তখনই হবে যখন তার পরের ক্যান্ডেলের উইক এই রেড ক্যান্ডেলের, অর্থাৎ মেইন যে অর্ডার ব্লকের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইক এবং তৃতীয় ক্যান্ডেলের উইকের মধ্যে গ্যাপ থাকবে। যদি গ্যাপ থাকে তাহলে এটা ভ্যালিড অর্ডার ব্লক, আর যদি এই গ্যাপ না থাকে, এইরকম হয় নিচে নেমে আসে, তাহলে সেটা ইনভ্যালিড অর্ডার ব্লক, ক্লিয়ার? আচ্ছা, এই গেল অবস্থা। তারপরের অবস্থায় চলে যাই আমরা, উদাহরণস্বরূপ দেখি একটু। সেম কিন্তু এখানকার যে ঘটনাটা, যে বুলিশ, এই বিয়ারিশের ক্ষেত্রে এটার উল্টা ঘটনা হবে, ঠিক আছে? অর্থাৎ বিয়ারিশের ক্ষেত্রে এরকম গ্রিন থেকে যখন রেড হবে এখানে এরকম গ্যাপ হবে, ক্লিয়ার? এটা আর দেখানোর মনে হয় প্রয়োজন নেই। তো আমরা ভ্যালিড এবং ইনভ্যালিড অর্ডার ব্লক পেয়ে গেলাম এবং বুঝে গেলাম যে যদি এরকম গ্যাপ না থাকে তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা ব্রেক অফ স্ট্রাকচার আর সেন্স অফ ক্যারেক্টার সম্পর্কে ধারণা নেব। খুব সূক্ষ্ম জিনিস, খুব ভালোভাবে তাকাইতে হবে, এবং একবার দুইবার আপনি এখানে দেখে শিখলেন, তারপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন অথবা ব্যাক মার্কেট বের করে একটু পেছনে যে খুঁজে খুঁজে যদি দেখেন তাহলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা অর্ডার ব্লক। এটা যদি আপনি নিজে নিজে না খুঁজেন, শুধু মুখস্থ করে রাখেন, তাহলে কিন্তু হবে না। এবং আপনাকে ওই বোর্ডে যে, অর্থাৎ ট্রেডিং ভিউতে করেন বা আইকিউ অপশনে করেন বা কোটেক্সে করেন, যেখানেই আপনি করেন না কেন, আপনার ওই স্ক্রিনে আপনাকে যেতে হবে, যে আপনাকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং না করলে আপনি এই অ্যানালাইসিসটা আপনার মাথায় কোনো ক্রমেই ঢুকবে না। এবং একটা কথা অলওয়েজ আমি বলি, আবারও বলতেছি, সবাইকেই বলি, সেটা হচ্ছে যে সফলতার কিন্তু সহজ কোনো ফর্মুলা নাই, ক্লিয়ার? আপনাকে কষ্ট করতেই হবে। এবং সেকেন্ড কথা হচ্ছে, আমি আপনাকে ফর্মুলা, লজিক, তারপরে হচ্ছে বিভিন্ন ট্রিক্স, সেট আপ, স্ট্র্যাটেজি, হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, বিভিন্ন ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন ধরনের প্রবলেম হবে সেটা সলভ করে দেয়া। হয়তো বা ওই জিনিসটা আপনি জানেন না, আমার অভিজ্ঞতা আছে ওই বিষয়ে, তাহলে আমি দিতে পারবো, না থাকলে দিতে পারবো না। তো এগুলো করতে পারবো, কিন্তু আমি আপনাকে কিন্তু একজন সাকসেসফুল ট্রেডার বানাইতে পারবো না। আপনাকে মুখস্থ করে আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে, আমি জাস্ট টিচার, ঠিক আছে? আপনাকে পদ নির্দেশনা দিচ্ছি। সো এই ভুলটা শোধরাইতে হলে মাস্ট বি আপনাকে কিন্তু ড্রয়িং করতে হবে, ড্রয়িং ছাড়া ইম্পসিবল। তো আমরা দেখি এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা কী জিনিস। ব্রেক অফ স্ট্রাকচারকে সংক্ষেপে বলে বিওএস। তো ব্রেক অফ স্ট্রাকচার কী জিনিস? যে একটা মার্কেট যা সুন্দর উপরে উঠতেছিল, অর্থাৎ একটা লেভেল থেকে উঠতেছিল, মনে করেন এটা একটা লেভেল, এই লেভেল থেকে মার্কেট উপরে উঠতেছিল,
এখান থেকে আবার নামতেছে, নেমে যখন এই স্ট্রাকচার, এই যে লাইন, এই সেটাকে সাপোর্ট বলেন, স্ট্রাকচার বলেন, বা এটা আপনার এসএনআর লাইনই হোক, সেটাকে যখন ব্রেক করে নিচে আসে, অর্থাৎ পূর্বের অবস্থান, এই যে পূর্বে তার অবস্থান এখানে ছিল, এখান থেকে যখন নিচে চলে আসে, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার, এই জায়গাটাকে। ঠিক আছে, কিন্তু এটা যদি এমন হতো যে এতটা নিচে আসে নেই, সে এইখানে এসে এইখান থেকে ব্যাক করে গেছে, তাহলে এটাকে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার বলবে না, কারণ তার স্ট্রাকচারটা ছিল এই লেভেলে। অর্থাৎ এটাকে যদি ব্রেক করে যায় তাহলেই সেটা ব্রেক অফ স্ট্রাকচার, আদারওয়াইজ সেটা ব্রেক অফ স্ট্রাকচার নয়। তাহলে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বিয়ারিশ মুভমেন্টে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে বিয়ারিশ মুভমেন্টে আমরা এটাকে বুঝে ফেললাম যে এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার। আবার এইটা একটা ব্রেক অফ স্ট্রাকচার কেন বলেন তো? এই যে সেম সিস্টেম, পূর্বের পজিশন এখানে ছিল, পরের পজিশন এখানে ব্রেক করে নিচে আসছে, সো এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এটাও একটা ব্রেক অফ স্ট্রাকচার। কেন? এই যে মার্কেট এখান থেকে উপরে গেছে, আবার এখান থেকে নিচে আসছে, অর্থাৎ এইটা একটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার, এইটা একটা ব্রেক অফ স্ট্রাকচার। সেম আবার এখান থেকে উপরে যে যখন নিচে আসছে, এই পজিশনটাকে দেখেন ব্রেক করে আসছে অল্প একটু, এই যে এই পজিশনটুকুকে ব্রেক করে আসছে, তার কারণে এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার। এবার চলে যাচ্ছি সেন্স অফ ক্যারেক্টারে। সেন্স অফ ক্যারেক্টার কখন? এই যে ব্রেক করে করে আসতেছিল, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার, আর সেন্স অফ ক্যারেক্টার হচ্ছে এই জায়গাটাতে। সেন্স অফ ক্যারেক্টার কেন? মার্কেটের এতক্ষণ ক্যারেক্টারই ছিল সেন্স অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, সে পূর্বের স্ট্রাকচারকে ব্রেক করতেছিল আর নিচে নামতেছিল, তাই না? তার ক্যারেক্টার ছিল পূর্বের স্ট্রাকচারকে, পূর্বের নিয়ম নীতিকে ব্রেক করে করে নিচে নামতেছিল, পূর্বের স্ট্রাকচারকে ব্রেক করে করে নিচে নামতেছিল। আর সে কি করে ফেলছে এইবার ঘটনাটা, যে মার্কেট যখন উপরে গেছে, এখান থেকে সে নিচে যাওয়ার পরে পুনরায় ফিরে আগের স্ট্রাকচার, উপরে যে স্ট্রাকচার যাওয়ার, সেইটাকে ব্রেক করে উপরে চলে গেছে। তাহলে এটাকে বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ এই পর্যন্ত তার যে ক্যারেক্টার ছিল এটা সে চেঞ্জ করে ফেলে এখানে সে নতুন ক্যারেক্টার তৈরি করে ফেলছে। ঠিক আছে, এটাকে আর একভাবে বোঝা যায়, সেটা হচ্ছে হায়ার হাই হায়ার লো, বা লোয়ার লো লোয়ার হাই। সেটা, সেই জিনিসটা কেমন হয়? সেই জিনিসটা ঠিক এমন হয়। আচ্ছা, তাহলে এখানে হায়ার হাই কোনটা? প্রথমে এটা কি ছিল? মার্কেট, আমরা যেখান থেকে ঢুকছি সেই জায়গা থেকে দেখি, এখান থেকে কি ছিল? এটা ছিল মার্কেটের লোয়ার লো, লোয়ার লো অর্থাৎ এলএল। ঠিক আছে, লোয়ার লো, মার্কেটের লোয়ার লো। এখান থেকে এটা কি? লোয়ার হাই, অর্থাৎ লো থেকে হাই, অর্থাৎ মার্কেট লো থেকে হাইতে গেছে। ঠিক আছে, লোয়ারের হাই, এই লোয়ারটার হাই। তাহলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এটা হলো হায়ার লো, অর্থাৎ এর আগে মার্কেট যেখানে ছিল সেখানে হায়ার ছিল, এখান থেকে লোতে আসছে, তাই না? আবার এই যে লো থেকে মার্কেট কোথায় গেছে, এটা তাহলে কি হবে? এটা হবে হায়ার হাই। হায়ার হাই কেন হবে? হায়ার হাই হবে কারণটা হচ্ছে এই হায়ার লোর আগে কিন্তু একটা লোয়ার হাই ছিল, সেক্ষেত্রে এখন কিন্তু এটা হায়ার হাইতে চলে গেছে, তাহলে এইটা কি হবে? হায়ার লো। হায়ার লো, হায়ার লো কেন হবে? এটা হায়ার থেকে লোতে আসছে, কিন্তু পূর্বের লোয়ারের নিচে যায়নি। যদি পূর্বের লোয়ারের নিচে চলে যাইতো, মার্কেটটা এরকম করে এই জায়গায় চলে আসতো, তাহলে আবার কি হইতো? এটার নাম, এটার নেম হয়ে যাইতো লোয়ার লো। লোয়ার লো, যেহেতু এটা এতটা নিচে আসে নেই, পূর্বের যে লো ছিল সেই লোয়ের উপরেই আছে, এজন্য এটা হায়ার লো। তারপরে এইটা কি? আবার এটা আবার হায়ার হাই। তারপরে এইটা কি? লোয়ার হাই। কেন লোয়ার হাই? পূর্বের যে লোয়ার ছিল তার থেকে উপরে আছে, এটা কি? লোয়ার হাই, পূর্বের হায়ার থেকে নিচে আসে। ঠিক আছে, এইখানে যদি আসে তাহলে এটা কি হবে? লোয়ার লো। এইখানে আসলে লোয়ার হাই, এইখানে আসলে হায়ার হাই। ক্লিয়ার? অর্থাৎ পূর্বেরটা হাইতে আছে নাকি লোতে আছে এটা দেখতে হবে। সো এই একই জিনিস, একই জিনিস যে যে ভাষায় বোঝে, যে এইখান থেকে মার্কেট এখানে গেছে, এইখান থেকে মার্কেট এখানে গেছে, এইখানে একটা লেভেল,
আমি এটা একটু ভিন্ন কালার দিয়ে ড্র করার চেষ্টা করি, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। এইখান থেকে মার্কেট এখানে গেছে, এখানে একটা লেভেল তৈরি হয়ে গেছে। এইটাকে যখন ব্রেক করছে, তার মানে এটা একটা গ্রিন কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা যখন একটা লেভেল, তো এই লেভেলকে যখন মার্কেট ব্রেক করছে, এটা কি ব্রেক অফ স্ট্রাকচার, এটা হলো BOS, ব্রেক অফ স্ট্রাকচার। তারপরে এখান থেকে মার্কেট আরও হাইতে গেছে, তারপরে নিচে আসছে, হাইতে থেকে নিচে আসছে, নিচে এসে আবার উপরে গেছে। তাহলে এইটা কি, এই লাইনটা, এই পজিশনটা, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার, BOS। এখান থেকে হায়ার হাইতে গেছে, হায়ার হাইতে যাওয়ার পরে এইখান থেকে যখন মার্কেট টার্ন করছে নিচে, এই যে পূর্বের লেভেল, এটাকে নিচে টার্ন করছে, তাহলে এই পজিশনটার নাম হচ্ছে CHO চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরে কি হইলো, এখানে আসলো, এইখানে আসার পরে কি হইলো, চেঞ্জ অফ ক্যারেক্টারই আছে, এইখানে যায় যখন, তখন কি হইলো, সে আবার এটা BOS হয়ে গেল, ব্রেক অফ স্ট্রাকচার। অর্থাৎ এই যে পূর্বের স্ট্রাকচারকে ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেলো। সো এইভাবে চলতে থাকে। এখন কথা হলো, এগুলো হলো যারা তৈরি করছে, যারা এই লজিকগুলো বের করছে, বড় বড় জ্ঞানী মানুষ, তারা এই নামগুলো দিছে, হায়ার হাই, হায়ার লো, ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে হচ্ছে সেন্স অফ ক্যারেক্টার। সো এইভাবে যদি কেউ মনে রাখতে পারেন তো না পারলে পারলেন, না পারলে সমস্যা নেই। মেইন কথা হলো এটা কাজে লাগানো, ঠিক আছে? মেইন কথা হলো এটা কাজে লাগানো। একজন দোকানদার, চিন্তা করেন, একজন মুদি দোকানদার নিজেই নিজের মার্কেটিং করে। কিভাবে করে, যে তার দোকানের সামনে যারা বসে আছে তাদের সাথে গল্প করে, বিভিন্ন টপিক তুলে দেয়, আবার দোকানের সামনে একটা ক্যারাম বোর্ড রাখে, লোকজন খেলে, তার কাছ থেকে বড়ি কিনে চা খায়, পান খায়, আবার একটা টিভি চালু করে রাখে, সেই টিভিতে নাটক চলে, নিউজ চলে, লোকজন দেখে, তার বিক্রি হয়। এটা হলো তার মার্কেটিং পয়েন্ট। এবার তাকে যখন কেউ আস্কিং করে যে এটা দেন, ওইটা দেন, তখন সে নিজেই আবার দেয়, বা চাটা বানায় দেয়, কিংবা যে জিনিসটা তার কাছ থেকে চায় সেটা দেয়। তার মানে সে নিজেই সেলার। আবার সে টাকাটা নেয় নিজেই, নিয়ে আবার বাকি টাকা ফেরত দেয়, সে নিজেই অ্যাকাউন্টেন্ট। আবার কি করে, সে ওইটার নিজেই কিন্তু মালিক। এখন ব্যাপারটা বুঝেন যে একটা পিপলই কিন্তু সব কিছু করে, তাই না? আর একটা অর্গানাইজেশনে যদি আমরা কর্পোরেট অফিসের কথা চিন্তা করি, তাহলে ওইখানে দেখি যে এখানে কি একজন অ্যাকাউন্টেন্ট থাকে, একজন সেলার থাকে, মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, প্রডিউসার, তারপরে হলো প্রোডাক্টিভ ডিপার্টমেন্ট থাকে, HR ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। অর্থাৎ চাইলে এটারে বিভিন্নভাবে পেঁচানো যায়। আবার একটা মানুষও কিন্তু করতে পারে যদি এটা ছোট্ট পরিসরে হয়। সো মজার ব্যাপার হচ্ছে, আমরা এখানে ওইটার মতো করে এইখানে একটু বোঝার চেষ্টা করি। হায়ার হাই, হায়ার লো দিয়ে দেখলাম, তারপরে এখানে কি BOS এবং CH দিয়ে দেখলাম। এইবার আমরা এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে দেখি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে, এইটা ছিল কি পূর্বের সাপোর্ট, তারপরে কোথায় এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, তাই না? টান দিলাম। অলওয়েজ কিন্তু টান দিতে হবে এদিক থেকে, অর্থাৎ মার্কেট এখান থেকে কোথায় গেল, এখান থেকে কোথায় গেল, এখান থেকে কোথায় গেল, আপনি এদিক দিয়ে কখনো টানতে পারবেন না, ঠিক আছে? এদিক থেকে টান দিয়ে যাইতে হবে, কারণ মার্কেট এদিক থেকে আগে আসে, এদিকে যায়। তারপরে এখানে লোয়ার লো, তারপরে এখানে গেছে, তারপরে মার্কেট কোথায় গেছে, এখানে গেছে, ঠিক আছে? এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমরা যদি দেখার চেষ্টা করি, এটা প্রথমত সাপোর্ট ছিল, তো আমরা জানি কি মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে যায়। তো রেজিস্ট্যান্সে মার্কেট গেছে, এইখানে যাওয়ার পরে মার্কেট এখান থেকে ব্যাক করে একটু নিচে আসছে, এখানে এসে যখন ব্যাক করছে, করে আবার এখানে গেছে, এখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে মার্কেট ব্রেক করে এখানে গেছে। তো আমরা মার্কেটে ঢুকে, ধারণা করেন যে মার্কেটে ঢুকে আমরা এইটুক আধা ঘন্টা বসে দেখছি মার্কেটটা, যে মার্কেট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অথবা মনে করেন যে আরও 15 মিনিট দেখছি, ঠিক আছে? এই পর্যন্ত দেখছি মনে করেন। তো দেখে আমরা বুঝলাম যে এই পর্যন্ত দেখছি মনে করেন, ঠিক আছে? যে এই পর্যন্ত আমরা মার্কেট দেখছি, মার্কেটের হায়ার হাই, লোয়ার লো দিয়ে বোঝেন, আর ব্রেক অফ স্ট্রাকচার আর CH দিয়ে বোঝেন, যেটা দিয়েই বোঝেন না কেন, শুধু বোঝার চেষ্টা করেন, জিনিসটা বোঝেন। না বুঝলে হোয়াটসঅ্যাপে বাংলায়, সুন্দর করে বাংলায় মেসেজ করবেন, আমিও বাংলায় উত্তর দিয়ে দিব। তো কথা হলো যে আমরা কি করলাম, এই মুভমেন্টটা থেকে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পরে কি করলাম, আমরা পরবর্তী স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম না, যে মার্কেটে কোথায় কোথায় ট্রেড করা যাবে, কোথায় কোথায় যাবে না। যখন এখান থেকে মার্কেট ব্যাক করছে, তো রেজিস্ট্যান্স থেকে মার্কেট সাপোর্ট পর্যন্ত যাবে, কতদূর পর্যন্ত যাবে, মিনিমাম এই পর্যন্ত আসবে। তো এখানে যদি 4টা 5টা 6টা ক্যান্ডেল যাই হোক না কেন, আমরা ট্রেড করতে পারবো।
মোক্ষম একটা ক্যান্ডেল দেখে। তারপরে কি করতে পারবো, এটা যদি ব্রেকআউট হয় তাহলে আমরা এই পর্যন্ত ট্রেড করব, তাই না? এখানে যদি ব্রেক হয় তাহলে এই পর্যন্ত ট্রেড করব। আর যদি ব্রেক না হয় আমরা বুঝে নেব যে এইখান থেকে মার্কেট ব্যাক করে আবার এখানে যাবে, আর ব্রেক করলে নিচে যাবে, তাই না? যখন আবার এটা ব্রেক করে ফেলবে তখন আমরা বুঝে ফেলবো যে মার্কেট এই পর্যন্ত আসবে, এবং এখান থেকে এসে আমরা এই জায়গায় ওয়েট করব যে মার্কেট কি ব্রেক করবে নাকি ব্যাক করবে। যদি ব্রেক করে তাহলে কোথায় আসবে, এই পর্যন্ত আসবে। আর যদি ব্রেক না করে তাহলে এই যে ব্যাক করবে। আবার এখানে যখন যাওয়াই একদম কাছাকাছি গেছে আমরা এখানে আর ট্রেড করবো না, দাঁড়ায় থাকবো যে এখানে কি মার্কেট ব্রেক করবে নাকি ব্যাক করবে। ঠিক আছে, সুন্দর, বুঝে গেলাম আমরা। সেম সিস্টেম, সেম সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এটা থেকে বুঝতে পারতেছি, এবং এই মাঝামাঝি পজিশনগুলোতে যে ক্যান্ডেল আসবে সেই ক্যান্ডেলের পাওয়ার দেখে, ক্যান্ডেলের নেম এবং তার ক্যারেক্টার দেখে আমরা দ্বিতীয় ক্লাসে যেটা পড়ছিলাম যে ক্যান্ডেলের এবিসি, এইটা থেকে আমরা বুঝে ফেলবো যে কোন ক্যান্ডেলে ট্রেড করা যাবে, কোন ক্যান্ডেলে ট্রেড করা যাবে না। তো আমরা হায়ার হাই, হায়ার লো, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কে শিখে গেলাম, এবং আমরা অলমোস্ট অর্ডার ব্লক চিনে ফেলেছি। তো অর্ডার ব্লক চিনে ফেলেছি, এবং মনে করেন এইখানে এসে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, এই জায়গায় এসে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে। আমি ড্রয়িং করতেছি, হ্যাঁ, এখানে যেহেতু লাইন আঁকছি, আমি একটু ক্যান্ডেল ড্রয়িং করি। হ্যাঁ, আচ্ছা, ক্যান্ডেল ড্রয়িং না করে মানে কষ্ট একটু কম করি, সরাসরি শিটে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে, যেহেতু আগেই ড্রয়িং করাই আছে বোঝানোর জন্য, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি মার্কেট ডাউনে আসতেছিল, দুইটা ক্যান্ডেল হয়ে তারপরে একটা ক্যান্ডেল হলো, এটার মাঝামাঝি বরাবর এটা এসে ক্লোজ হলো, তারপরের ক্যান্ডেল এসে এর মাঝামাঝি আসছে। সো এটা একটা অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক, তাই না? এবং তারপরের ক্যান্ডেলের মধ্যে কিন্তু গ্যাপ রাখছে, অর্থাৎ এইটার হাই এবং এইটার লো মিলে এখানে একটা গ্যাপ আছে, তাই না? স্লাইড শো, আচ্ছা, স্লাইড শো দিলে আবার অটো চেঞ্জ হয়ে যাবে, থাক। তো যেটা হলো, এই স্ক্রিনটাকে একটু বড় করে দিই, অটো হাইট শো, অটো হাইট। আচ্ছা, তো এখন বড় দেখতে পাচ্ছেন মেবি। তো এখান থেকে কি হচ্ছে যে আমার মার্কেট এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এবং এখানে গ্যাপও আছে। সো এটা 100% অর্ডার ব্লক ভ্যালিড কনফার্ম হয়ে গেছে। আমি কোথায়, আমার ভ্যালিড অর্ডার ব্লক যে এটা কনফার্ম হওয়ার জন্য আমাকে কয়টা ক্যান্ডেল পর্যন্ত থিঙ্ক করতে হয়, তাহলে ভ্যালিড একটা অর্ডার ব্লক বোঝার জন্য আমাদের এই 4টা ক্যান্ডেল থিঙ্ক করতে হয়। এই 4টা ক্যান্ডেল একটা ভ্যালিড অর্ডার ব্লক হওয়ার জন্য আমাদেরকে থিঙ্ক করতে হয়। এখন যারা কিনা ওই সেটআপটা নিয়ে, ওই সেটআপটা যেটা কিনা 5 মিনিটের জন্য আমি ট্রেড নিতে বলি, অর্ডার ব্লক মার্ক করা আসে, অটোমেটিক ইন্ডিকেটরে একটা লাইনার আসে, তাই না? তো ওইটাতে এসে ওইটা ধরেও ট্রেড করে অনেকে লস করে। কেন লস করে এইটার অ্যান্সারটা দিয়ে দিই সুন্দর করে বুঝায়, তাহলে তাদের আর লস হবে না। একটা অর্ডার ব্লক হওয়ার জন্য আমাদের ক্যান্ডেলের দরকার হয় এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, তাহলে একটা অর্ডার ব্লক চিহ্নিত হয়। আর তারপরে যদি এই ক্যান্ডেলটা আসে তাহলে সেই অর্ডার ব্লকটা 100% ভ্যালিড হয়ে গেল। এখন আমাদেরকে পেছনে তাকাইতে হবে। কেন পেছনে তাকাইতে হবে? এইখানে কি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে না চেঞ্জ অফ ক্যারেক্টার করছে? যদি এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার থাকে তাহলে মার্কেট এখান থেকে উপরে যাবে আরও। যদি এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার না থাকে তাহলে মার্কেট এখান থেকে নিচেও নামতে পারে, বাট এই ভ্যালিড অর্ডার ব্লকের নিচে নামবে না। এই লাইনের, এই যে অর্ডার ব্লক লাইন তৈরি হয়েছে এর নিচে নামবে না, কিন্তু এইখান থেকে নিচে এই পর্যন্ত নামতে পারে, এই পর্যন্ত নামতে পারে। এখন আপনি ট্রেড করতে পারতেছেন কখন? যখন অর্ডার ব্লক দেখছেন, দেখার পরে আপনি এই জায়গায় ট্রেড নিতে পারতেছেন। অনেকগুলো আঁকিবুকি হয়ে গেছে, বুঝতে মনে হয় প্রবলেম হচ্ছে। আপনি ট্রেড নিতে পারতেছেন কোন পজিশনে? এই ক্যান্ডেলটার পরে এইখানে আপনি ট্রেড নিতে পারতেছেন। তো আপনি যদি এইখানে 5 মিনিটের জন্য ট্রেড নেন, 5 মিনিট তো মার্কেট এখান থেকে উপরে থাকতে হবে, মিনিমাম একটু হলেও উপরে থাকতে হবে, তাই না? তো এইখানে থিঙ্ক করতে হবে যে এখানে কোনো ব্রেক অফ স্ট্রাকচার আছে কিনা। যদি ব্রেক অফ স্ট্রাকচার থাকে তাহলে আপনি এখানে একটা আপট্রেড নিতে পারবেন। যদি এখানে ব্রেক অফ স্ট্রাকচার না থাকে তাহলে আপনি যদি এখানে আপট্রেড নেন, মার্কেট এইখানেও নামতে পারে, এখান থেকে একটু নিচে নামলেই তো আপনার লস। এখন অর্ডার ব্লক বলতেছে, আমি তো সঠিক কথাই বলতেছি, আমি তো বলে দিছি যে অর্ডার ব্লক এই পজিশন, এখান থেকে তো আর নিচে নামেনি, তাই না? সেক্ষেত্রে আমাদের পজিশনকে বুঝতে হলে আমাদেরকে এইটা বুঝতে হবে। আর সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে আমাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনকে ফলো করতে হবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনকে যদি আমরা ফলো রাখি তাহলেও আমরা বুঝে ফেলতে পারবো যে মার্কেট কোথা থেকে কোথা যাচ্ছে। অর্থাৎ সাপোর্ট লাইনটা যদি এইখানে থাকে অথবা এইখানে থাকে, রেজিস্ট্যান্স লাইনটা যদি এত দূরে থাকে,
তাহলে আমরা মাস্ট বি বুঝতে পারতেছি এখানে মিনিমাম 5টা ক্যান্ডেল যা হবে বা মার্কেট উপরে যাবে। এবং আমরা এই ব্যাগেও দেখব যে এইদিকে যখন মার্কেটটা নিচে নামছে তখন কি স্মুথলি নামছে নাকি এখানে ডোজি ড্রপিং এরিয়া ক্রিয়েট করছে, ডোজি ড্রপিং এরিয়া রেঞ্জিং ক্রিয়েট করছে কিনা। যদি এটা স্মুথলি নেমে থাকে মার্কেট স্মুথলি উঠবে। তাহলে কি বুঝলাম আমরা, এখানে ব্রেক অফ স্ট্রাকচার যদি থাকে, অর্ডার ব্লক থাকে, মার্কেট এদিকে স্মুথলি নামে এবং রেজিস্ট্যান্স দূরে থাকে, তাহলে আমরা ট্রেড নিতে পারবো। একদম পারফেক্ট, একটাও লস হবে না। কিন্তু এই কটা লজিক বাদ দিয়ে, এই কটা চিন্তা না করে যদি নেন তাহলে কিন্তু লস হয়ে যাবে। কারণ মার্কেট আপনি এইখানে ট্রেড করলেন, এখান থেকে নিচে নেমে যাইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে ওই লাইনারে যেটা আছে, জাস্ট মিনিট, তো জাস্ট মিনিট স্ক্রিনশটটা। আচ্ছা ভাই, কেউ যদি মনে করে যে ছোট্ট একটা ইন্ডিকেটর, সেখানে বললো যে আপে যাও ডাউনে যাও এবং এটা দেখে আমি ট্রেড করলাম আর একদম টাকা ইনকাম করে ফেললাম, তাহলে তার জন্য ট্রেডিংয়ে আসা যাবে না। এই মার্কেটটা এতটা সহজ না। আপনি একজন দোকানদার একটা সিমেন্টের বস্তার প্রাইস কত বর্তমান সময়ে? 550 বা 600 টাকা। 600 টাকা একটা সিমেন্টের বস্তা সে ইনভেস্ট করে, একটা কত বড় দোকান দিয়ে থাকে, সেখান থেকে কয় টাকা লাভ করে? এক বস্তায় 20 টাকা। আর আপনি এখানে 1000 টাকা থেকে এই 500-600 টাকা লাভ করবেন। তাহলে এখানে যদি একটু ঝামেলা না থাকে, এখানে যদি কষ্ট না থাকে, এইখানে যদি পরিশ্রম না থাকে, তাহলে আপনি কিভাবে এখান থেকে আর্ন করবেন? এইখানে আরও বেশি পরিশ্রম আছে, কিন্তু সেটা মানসিক পরিশ্রম আছে। এটা যে অর্জন করতে পারবে সেই প্রফিট করে খাবে, যে অর্জন করতে পারবে না সে প্রফিট করে খেতে পারবে না। আমাদের এখানে অটো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং আমরা কি পাচ্ছি? অর্ডার ব্লকটা পাচ্ছি। আমি ক্লাস শেষে আপনাদের মেইলে স্ক্রিপ্টটা দিয়ে দিব, কিভাবে সেট আপ করতে হবে সেটাও দিয়ে দিব, নো প্রবলেম। তারপরে আপনারা এটা দিয়ে প্র্যাকটিস শুরু করবেন। কিন্তু যারা আগের পূর্বের হোমওয়ার্কগুলো করেন নাই তারা এটাতে যায়েন না, আগেই গেলে লস করা শুরু করবেন। কারণ ওইটার সাথে এইটার একটা সম্পর্ক আছে, একটা মিল আছে, এটা আপনার বুঝতে হবে, মাস্ট বি। তো আমরা এখানে চলে আসছি। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এখানে কতগুলো অর্ডার ব্লক হয়েছে না দেখেন। আমি দেখাচ্ছি কোনটা কোনটা লস আর কোনটা কোনটা প্রফিট, এবং কেন লস কেন প্রফিট আপনারা এই জায়গাটুকু পিক করার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি দেখাবো আর বলবো, আর আপনারা এটাকে পিক করার চেষ্টা করবেন যে কেন লস হইলো আর কেন প্রফিট হইলো। ঠিক আছে? অর্ডার ব্লক সংগঠিত হওয়ার জন্য এই রেড ক্যান্ডেলটা লাগছে, এই গ্রিনটা এবং এই গ্রিনটা, এবং ভ্যালিড হওয়ার জন্য এই ক্যান্ডেলটা লাগছে। তো এই ক্যান্ডেলটার এই পজিশন পর্যন্ত আসা পর্যন্ত আমরা বুঝে গেছি যে এই অর্ডার ব্লকটা ভ্যালিড। তখন আমরা কোন জায়গায় ট্রেড করে দিয়েছি? আমরা এই পজিশনে একটা আপডেট করছি 5 মিনিটের জন্য। 1 2 3 4 5, মার্কেট এই পর্যন্ত চলে আসছে। দেখেন এই অর্ডার ব্লকের নিচে নামেনি, কিন্তু এই পর্যন্ত চলে আসছে, আপনি লস করে ফেলছেন। সেম পরের ক্যান্ডেল রেড গ্রিন রেড, এই পর্যন্ত অর্ডার ব্লক তৈরি হতে লাগছে। আপনি এইখানে একটা ট্রেড করে দিয়েছেন 1 2 3 4 5, এইখানে এসে ক্লোজ হয়ে গেছে। অর্ডার ব্লকের নিচে যায়নি, কিন্তু আপনি যে পজিশনে ট্রেড নিয়েছেন তার নিচে গেছে, লস। এইখানে অর্ডার ব্লক হয়েছে, এইখানে অর্ডার ব্লক হয়েছে, রেড রেড এই গ্রিন মিলে অর্ডার ব্লক হয়েছে। হওয়ার পর আপনি এই পজিশনে ট্রেড করছেন, এটা যে শেষ হয়েছে এইখানে, এটা আপনার উইন হয়েছে। এই একটা ট্রেড আপনার উইন হয়েছে, এটা আপনার লস, একটা লস দুইটা লস। এটার জন্য আপনি ট্রেড নিয়েছেন এইখানে এসে শেষ হয়েছে, তার মানে এটা আপনার উইন হয়েছে। এইখানে এসে আপনি ট্রেড নিয়েছেন, এইখানে যে ক্লোজ হয়েছে এটা আপনার লস। আবার এখানে যে ট্রেডটা নিয়েছেন সেটা যে শেষ হয়েছে এইখানে, এটা আপনার উইন। এইখানে এসে আপনি ট্রেড নিয়েছেন এইখানে এসে শেষ হয়েছে। অর্ডার ব্লকের নিচে কিন্তু মার্কেট নামে নেই, কিন্তু আপনার লস হয়ে গেছে। তাহলে লস হলো কয়টা? একটা দুইটা তিনটা চারটা, উইন হইলো মাত্র তিনটা। কিন্তু আপনি যখন একটা রেডি মার্কেটে দেখতেছেন, তখন দেখতেছেন প্রতিটা অর্ডার ব্লক এখান থেকে 5 মিনিট তো ঠিকই মার্কেট উপরে আছে, এখান থেকে তো মার্কেট উপরেই আছে, এখান থেকেও মার্কেট উপরে আছে, এখান থেকেও মার্কেট উপরে আছে, এখান থেকেও উপরে আছে। তাহলে লস কেন হচ্ছে? ট্রেড পজিশনের জন্য। কিন্তু আপনার তো অর্ডার ব্লক তৈরি হতেই 3টা ক্যান্ডেল লাগে, দেখে আসলেন। ভ্যালিড হওয়ার জন্য আরেকটা ক্যান্ডেল লাগে, 4টা ক্যান্ডেল লাগে। তো ভ্যালিড হওয়ার আগে তো আপনি ট্রেড নিতে পারবেন না, তাই না?
তো তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ফলো করতে হবে। তো এটার সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে যদি আমরা ফলো করতে চাই তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কীভাবে ড্র করব। তো সর্বপ্রথম চলে যাই, আমরা বেশিক্ষণ ক্লাস করব না, 35 মিনিট হয়ে গেছে, শেষ করে দিব। তো মনে করেন যে এই পজিশন আমরা একটু ড্র করে নিলাম, আমরা আরেকটু জুম আউট করে নিলাম, জুম আউট করে নিয়ে আমরা একটা ট্রেন্ড বোঝার চেষ্টা করব। কোথা থেকে ট্রেন্ড বোঝার চেষ্টা করব, এখান থেকে। আমরা গতকালকে এখানে ক্লাসের সময় ড্র করছিলাম, ওগুলো এখনও আসি। আচ্ছা যাই হোক থাক, এখন কথা হলো এগুলোকে আমি ডিলিট করে দিই, এত বেশি ঝামেলা। আচ্ছা এবার আমি জুম করে নিচ্ছি। সাপোজ আমরা অ্যানালাইসিসের জন্য এখানে যেমন ড্রয়িংয়ে দেখলাম, অ্যানালাইসিসের জন্য আমরা দেখছি যে এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, তারপরে এসে দ্রুত ড্র করার জন্য আমি নিচ্ছি, বোর্ড নিচ্ছি। তো কি হলো, আমরা দেখলাম যে এখান থেকে এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, তারপরে এসে এইখানে সাপোর্ট ক্রিয়েট করলো এবং লেভেল 2 কমপ্লিট করলো, তাই না? এই যে লেভেল 2 এখানে এসে টাচ করছে, এখানে এসে টাচ করছে, এখানে লেভেল 2 কমপ্লিট করছে। তার মানে আমরা বুঝে ফেললাম যে এখান থেকে এই পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড ছিল, এখন এখান থেকে মার্কেট আপের দিকে যাবে, তাই না? প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস, তৃতীয় ক্লাসের প্রেডিকশন, ওগুলো যারা হোমওয়ার্ক করে নেই তাদের মাথায় আজকে ঢুকবে না, সব কানের উপর দিয়ে যাবে। যারা ওগুলোর হোমওয়ার্কগুলো ভালো করে এসছে, বুঝে এসছে, তারা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আমরা বুঝি এবার সাপোর্ট রেজিস্ট্যান্সকে আমরা এবার ড্র করি। কোথায়? মার্কেট এইখানে ছিল, দিলাম, টান দিলাম, মার্কেট এখানে ছিল, টান দিলাম, এই যে এখানে একটা ডোজি ছিল, টান দিলাম, তারপরে মার্কেট স্মুথ নামতেছিল, এইখানে এসে কি করছে, এখানে একটা ড্রপিং করছে, তারপরে এই যে এখানে এসে একটা ড্রপিং করছে, ঠিক আছে, এইখানে এসে একটা ড্রপিং করছে, তারপরে নিচে এসে এগুলো রেঞ্জিং শুরু করছে, এখানে এসে আমরা পাইছি যে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করছে। তার মানে আমরা এই দিক থেকে বুঝে গেছি মার্কেট কোথায় কোথায় যায় তার ক্ষমতা হারায় ফেলতে পারে এবং কোন পজিশনটা হচ্ছে কোন পজিশনটা হচ্ছে আমাদের মোক্ষম পজিশন। আমরা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে দেখে আমরা বুঝে ফেলতে পারবো কোন পজিশনটা আমাদের মোক্ষম পজিশন। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে সাপোর্ট পয়েন্টে যে অর্ডার ব্লকটা থাকবে আমরা সেইটাতে ট্রেড করব, যেটা সাপোর্ট পয়েন্টে থাকবে না আমরা সেটাতে ট্রেড করব না। এখনকার দেখেন তো এই অর্ডার ব্লকটা সাপোর্ট পয়েন্টে আছে, সো এইটাতে যদি আমরা ট্রেড করি এই পজিশনে, এইটাতে আমরা উইন হব, তাই না? একটু কালার চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই অর্ডার ব্লকটা তৈরি হওয়ার জন্য লাগছে কয়টা ক্যান্ডেল? 3টা, 1টা 2টা 3টা 4টা। এই জায়গায় আমরা ট্রেড করতে পারবো, তাই না? এখানে যদি আমরা ট্রেড করি 1 2 3 4 5, এইখানে এসে শেষ হবে, তার মানে এইটা আমাদের উইন হবে। এখন কথা হলো তারপরে সাপোর্ট পয়েন্ট হচ্ছে এইটা, তো তারপরে সাপোর্ট পয়েন্ট এইটা, সো এইটার অর্ডার ব্লক কোন জায়গায়? এই জায়গায়। এইখান থেকে যদি আমরা ট্রেড করি 1 2 3 4 5, তাহলে আমরা এখানে এসে উইন হইতে পারবো, ঠিক আছে? এবার এই অর্ডার ব্লকটা সাপোর্ট পয়েন্টে আছে, তাই না? এখন যদি আমরা এইটাতে এই পজিশনে ট্রেড করি তাহলে 1 2 3 4 5, এটা এসে শেষ হবে এইখানে, তার মানে এই যে এখানে ট্রেড করছি এখানে শেষ হয়েছে, এটাতেও আমরা উইন করতে পারবো। এইটা আমাদের সাপোর্ট পয়েন্টে অর্ডার ব্লক হয়েছে না? এই যে সাপোর্ট লাইন, এই যে হলুদটা খেয়াল করেন, এইখানে আমরা ট্রেড করতে পারবো। কেন? এই যে রেড, গ্রিন, এই যে গ্রিন, এই তিনটা, এই চারটা মিলে অর্ডার ব্লকটা কনফার্ম হয়েছে। তাহলে আমরা যদি এই পজিশনে ট্রেড করি তাহলে 1 2 3 4 5 আমরা এই পজিশনে এসে উইন হব, তার মানে এটাও আমাদের উইন হবে। এখন এইটাতে যদি আমরা ট্রেড করি, এটা কিন্তু আমাদের সাপোর্ট পয়েন্টে হয়নি, উপরে রেজিস্ট্যান্স নিচে সাপোর্ট, এর মাঝামাঝি পয়েন্টে হয়েছে। এইখানে যে অর্ডার ব্লক আছে এইটাতে যদি আমরা ট্রেড করতে যাই তাহলে আমাদের ঘটনা ঘটবে কি, এই রেড, গ্রিন এই তিনটা মিলে অর্ডার ব্লক সংগঠিত হয়েছে, এটা এসে কনফার্মেশন দিছে। সো এইখানে যদি আমরা ট্রেড করি তাহলে 1 2 3 4 5 এইখানে এসে ক্লোজ হবে, আমাদের ট্রেডটা লস হবে। ক্লিয়ার? এইখানে যে অর্ডার ব্লক হয়েছে এটা সাপোর্ট পয়েন্টে হয়েছে, কিন্তু এর কাছেই হলো আর একটা এসএনআর পয়েন্ট, এবং এইখানে যদি আমরা যাই ট্রেড করি, এটা অর্ডার ব্লক ফাইন্ড করার জন্য ক্যান্ডেল হচ্ছে এইটা এবং এইটা,
এই তিনটার পরে এখানে যদি আমরা ট্রেড করি তাহলে এটা আমাদের নিশ্চিত লস হবে। কেন? এটা সাপোর্ট পয়েন্টে হইলেও রেজিস্ট্যান্স পয়েন্ট এতটাই কাছে যে এক ক্যান্ডেলই তার জায়গা খেয়ে ফেলছে। সো এখানেও আমরা ট্রেড করতে পারতেছি না, ট্রেড যদি করি তাহলে লস হবে। এখানে এটা সাপোর্ট পয়েন্টে কিন্তু রেজিস্ট্যান্স পয়েন্ট অনেক কাছে, যদি আমরা এখানে ট্রেড করি তারপর আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে। কারণটা হচ্ছে মার্কেট এর পূর্বে এই বরাবর ছিল, এর উপরে যে যাবে সেটা এখনও নট শিওর, সেক্ষেত্রে এখানে ট্রেড করা যাবে না। তার মানে এই পজিশনগুলোতে ট্রেড করা যাবে না, এইটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে ভ্যালিডেশন করতে পারলাম কয়টা জিনিস জানার পরে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানার পরে, তারপরে অর্ডার ব্লক এবং অর্ডার ভ্যালিডেশন জানার পরে। ঠিক আছে? এবং এটা আমরা কিভাবে বের করলাম? পূর্বের মার্কেট থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে নিয়ে। আমি আপনাদেরকে স্ক্রিপ্ট পাঠাবো অটো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য, অর্ডার ব্লকটা অটোমেটিক আসার জন্য এবং লাইনার তৈরির জন্য। এখন কিন্তু আমরা লাইনার, এফভিজি আর একটা কী জিনিস, সেন্স অফ ক্যারেক্টার নিয়ে আলোচনা করিনি ভাই। এই আলোচনা এই যে আমি এই 40 মিনিট চলে এখন রানিং, হ্যাঁ ক্লাস 40 মিনিটে বলে দিলাম। আপনি শুনলেন, আপনি যত বড় মেধাবী হন না কেন সবগুলো মাথায় রাখতে পারবেন না। আপনার এই ক্লাস ভিডিওটা মিনিমাম 3 থেকে 4 বার 5 বার দেখতে হবে। আপনি মানে বিলিভ করবেন না, আমার হার্ড ডিস্কটা এখন খোলা আছে, পোর্টেবল হার্ড ডিস্ক। এখানে আমার ট্রেনিং করা, অন্য অন্য টিচারের কাছ থেকে শেখা, ভাই ব্রাদারের কাছ থেকে শেখা, বিভিন্ন বুকস কালেকশান, বিভিন্ন ভিডিও কোর্স কালেকশান, সব মিলাই যদি দেখেন 28 জিবি ইনফরমেশনে ভরা, শুধু ট্রেডিং শেখার জন্য 28 জিবি। এবং ইসাক স্যার, সামিম আলিক স্যার, তারপরে হচ্ছে পরশ স্যার, তারপরে হচ্ছে ধীরেন্দ্রনাথ, তারপরে হচ্ছে আপনার পাকিস্তানের ওনার নাম কি ভুলে গেছি। এই যে বিখ্যাত বিখ্যাত এই যে লোকগুলো আছে, এদের এই কোর্স ভিডিওগুলো কতবার করে যে আমি দেখছি শেখার জন্য, আপনি বিলিভ করবেন না। একবারে মুখস্থ হবে না, এগুলো বারবার দেখতে হবে, বারবার ড্র করতে হবে, নিজে কোর্সিং করতে হবে, নিজে আরেকজনকে বুঝাইতে হবে। আমি যেমন আপনাকে বুঝাইতেছি, এবার আপনি আপনার সামনে কেউ আছে প্রতিবিম্ব, এটা মনে করে বুঝান, তাহলে আপনার মাথায় এটা ঢুকে যাবে। তাছাড়া আদারওয়াইজ মুখস্থ করে কখনোই পসিবল না, এটা ইম্পসিবল একটা ওয়ার্ক। ঠিক আছে? তো আমরা এই সিস্টেমে বুঝলাম। এখন পর্যন্ত কিন্তু আমরা এটাকে এফভিজি এবং সেন্স অফ ক্যারেক্টার দিয়ে ভ্যালিডেশন করিনি। আমরা আগামীকালকের ক্লাসে এসে এফভিজি এবং সেন্স অফ ক্যারেক্টার দিয়ে আরও ভ্যালিডেশন করব। তার মানে আমরা অর্ডার ব্লকটাকে ভ্যালিডেশন করলাম শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে, তাতেই কিন্তু আমরা এখানে অনেকগুলো ভুল পাইলাম, যে ভুলগুলোর কারণে এগুলোতে ট্রেড করা যাবে না। অর্থাৎ তাহলে আপনার পিওরিটি বাড়লো না। আপনি আগে যদি শুধু অর্ডার ব্লক দেখে ট্রেড করতেন তাহলে 10টা ট্রেড করতেন, 10টার মধ্যে আপনার 5টা লস হইতো। আর এখন যখন আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্স থিঙ্ক করে এই ভ্যালিডেশন করে করবেন, তখন আপনার 10টার মধ্যে কি হবে, আপনি ট্রেড করতে পারবেন। এখন দেখা যাবে মুখ্যম জায়গা পাবেন 4 থেকে 5টা, কিন্তু এই 4-5টাই আপনার উইন হবে। এরপরে যখন আপনি এফভিজি সেন্স অফ ক্যারেক্টার দিয়ে ভ্যালিডেশন করে নেবেন, তখন আপনার উইনিং রেশিও আরও বেড়ে যাবে, অর্থাৎ ট্রেডের পরিমাণ কমে যাবে, উইনিং রেশিও বেড়ে যাবে। অর্থাৎ তখন আপনি যেটা ধরবেন ওইটা একদম শিওর, আর ওইটাকে আপনি ধরবেন না যেটা শিওর না, তাই না? এখন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে একটু সহজ করার জন্যই কিন্তু এই লাইনার নিয়ে কিন্তু গত ক্লাসে আমি বলেছি যে এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট, আর এটা হলো পিভট পয়েন্ট। তো এটা নিয়ে আগামী ক্লাসে আবারও আলোচনা করব। এবং আজকে ক্লাস শেষে আমি ক্লাস ভিডিওটা আপনাদের ড্রাইভে, গুগল ড্রাইভ যেটা আছে, কোথায় গুগল ড্রাইভ, জাস্ট মিনিট, আপনাদের গুগল ড্রাইভ, এই যে ব্যাচ নাম্বার 27, সরি এটা ডু অর ডাই, এই যে ডু অর ডাই নামে একটা ব্যাচ ছিল 19 নাম্বার ব্যাচ, এই ব্যাচের স্টুডেন্টগুলা, যাক না বলি। তো এখানে এসে এই যে স্ক্রিপ্ট ফোল্ডার দেখতে পাচ্ছেন না, এই স্ক্রিপ্ট ফোল্ডারে কিন্তু আমি ওই স্ক্রিপ্ট দুইটা দিয়ে দেবো। কোনটা? অর্ডার ব্লকের স্ক্রিপ্ট আমি এখনই রেখে দিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে লাইনার আর হলো অর্ডার ব্লকের স্ক্রিপ্ট, ঠিক আছে? লাইনার, অর্ডার ব্লকের স্ক্রিপ্ট, কোন ফোল্ডারটা? এটা, এই যে ব্যাচ নাম্বার 27, এইটাতে আপনারা সরাসরি ঢুকে যাবেন। লিঙ্ক তো আপনাদের দেওয়া আছে, স্ক্রিপ্টের ভিতরে ঢুকে এই যে এখানে পেস্ট করে দিলাম, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ক্লিয়ার? সাথে সাথেই ডাউনলোড করে রেখে দিবেন, কারণটা হলো
নিজের সংগ্রহে রাখাটাই বেস্ট। আচ্ছা, এটা এখানে দিয়ে দিলাম। আর 2 নম্বর হলো যারা রেগুলার ক্লাস করতে পারতেছে না, জব করে, তাদের জন্য তো এখানে ক্লাস ভিডিও এখানে আমি রেখে দিই, এখান থেকে নিয়ে নেবেন। অন্যান্য যে বুকসগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো অলরেডি এখানে দেওয়া আছে, এর বাইরেও কিছু দেওয়া আছে, আরও যে বুকসগুলো দেওয়ার জন্য আছে ওগুলো ডে বাই ডে যেদিন আলোচনা হবে, আলোচনার পরে আমি এই ফোল্ডারটাতে রেখে দিব, ঠিক আছে। আর নোটিশ ফোল্ডারে যদি কোনো নোটিশ থাকে যে আমি আজকে ক্লাস নিতে পারতেছি না বা সেক্ষেত্রে এখানে এসে আমি নোটিশটা দিয়ে দেবো। সো এই হচ্ছে অবস্থা। আর সেকেন্ড হচ্ছে আমি রিকোয়েস্ট করব যে এই ইম্পর্টেন্ট ক্লাস, যেমন আজকের ক্লাসটা হেভি ইম্পর্টেন্ট, কিন্তু এর পূর্বের ক্লাসটা যে মনোযোগ দিয়ে করে নাই সে আজকের এই ক্লাসের আগামাথা কিছুই বুঝবে না। তো সেক্ষেত্রে আমি বলবো একটা ক্লাস 2বার 3বার 4বার করে দেখে, ভিডিওগুলো দেখে তারপরে করেন। আপনি সাকসেস হলে আমিও খুশি হব, আমারও সম্মান বাড়বে। আপনি যদি সাকসেস না হন, শুধু আমাকে ইয়ে করে শিখে যান, তাহলে যেটা হবে আমার বদনাম হবে, আর অন্য কোনো কিছুই না, এবং আমার এই পরিশ্রমটা বৃথা যাবে। সো সবার জন্য শুভকামনা। আর হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো স্ক্রিপ্টগুলো সেট আপ করবেন কীভাবে। এটা দেখার জন্য এই যে আমি দেখাচ্ছি একটা, এখান থেকে আপনি সব কপি করলেন, ঠিক আছে। এটা ওপেন করে, এটা কিন্তু নোটপ্যাড, মোবাইলে কিন্তু ওপেন হবে না, কম্পিউটার থেকে ওপেন করবেন। তারপরে আপনি ট্রেডিং ভিউতে গেলেন, যাওয়ার পরে এই যে নিচে দেখতে পাবেন পাইন এডিটর, এগুলো সবাই জানে, এই জন্য দেখাইতে হয় না। পাইন এডিটরে যে আপনার যেটা করতে হবে, আগের কোনো ইন্ডিকেটর থাকলে সব ডিলিট করে দেবেন। এখানে ডিলিটে ক্লিক করে রিমুভ অল ড্রয়িং অ্যান্ড ইন্ডিকেটরে ক্লিক দিলে সব ডিলিট হয়ে যাবে। তারপরে কি হবে, এখানে পাইন এডিটরে ক্লিক করে এগুলাকে আপনি ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে 3 ডট আছে না পাবলিশের পাশে, এটাতে আসবেন। আসার পরে এখানে সেভ স্ক্রিপ্ট অ্যাস, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে নেম দিয়ে দিবেন, যে কোনো একটা নেম দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম যে ফর এইচডি ফরহাদ অর্ডার ব্লক ভার্সন 3 দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই সেভ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখান থেকে এসে আপনি এই অ্যাড টু চার্ট এটাতে ক্লিক দিয়ে দিবেন, তাহলে এটা আপনার চার্টে অ্যাড হয়ে যাবে। এই যে চার্টে অ্যাড হয়ে গেছে। নেটওয়ার্ক একটু স্লো থাকলে সমস্যা যেটা হয় যে এটা অনেকক্ষণ পরে আসে, নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাহলে সমস্যা নেই। আর 2 নম্বর হচ্ছে যে ওই সেম পরেরটা, ওটাও ঠিক এইভাবেই সেভ করবেন। সেভ করার পরে রেখে দিবেন, তাহলে হবে 2টা ইন্ডিকেটর। ফ্রি অ্যাকাউন্টে 2টার বেশি সেট করা যায় না, সেক্ষেত্রে 2টাই সেট করবেন। আর একটা কি করে দেখাবো, করে দেখাই দিই নাকি, দেখাই দিই। চলে গেলাম আবার সেম সিস্টেমে পাইন এডিটরে যায়, আগেরটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাড টু চার্ট বা আপডেট টু চার্টে যদি দিয়ে দেই তাহলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপডেট টু চার্টে যদি দেই তাহলে কিন্তু আগেরটা ডিলিট হয়ে যাবে, পূর্বেরটা ডিলিট হয়ে যাবে, নতুনটা আসবে। আর যদি অ্যাড টু চার্টে দেই এবং সেভ অ্যাজ একটা ভিন্ন নাম দেই তাহলে 2টাই থাকবে, ক্লিয়ার। তারপরও যদি প্রবলেম হয় তাহলে নক করলে আমি দেখাই দিব, অথবা পরবর্তী ক্লাসে এসে কথা হবে। আর আজকে থেকে পাবলিক গ্রুপে যে লিঙ্কগুলো দিচ্ছিলাম, আজকে থেকে ক্লাস লিঙ্কগুলো আর পাবলিক গ্রুপে দিব না, কারণ অলরেডি যারা অ্যাডমিশন নিয়েছে তাদের সবার জিমেল আইডি কালেক্ট করা শেষ। তো এখন থেকে সব জিমেল আইডিতে লিঙ্কগুলো যাবে এবং সেখান থেকেই আপনারা পাবেন। আর তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবার সাথে আছে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হবে। তো আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ। এবং রিকোয়েস্ট করতেছি যে আমি চাই যে কষ্ট করে এই যে 1 ঘন্টা ধরে নন স্টপ কথা বলতেছি, এই কথাটুকু যেন বৃথা না যায়, অর্থাৎ আপনাদের জন্যই কষ্ট করে কথা বলতেছি, এই কথাটুকু যেন বৃথা না যায়। 1বার 2বার 3বার 10বার করে দেখেন, দেখে প্র্যাকটিস করেন। ধন্যবাদ।